হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার এমডিসি বাংলা সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স, বাঁকুড়া ইউনিভার্সিটির মেজর ও মাইনর স্টুডেন্টদের জন্য এমডিসি পেপারের বাংলা কাব্যকবিতা থেকে বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। প্রথমে প্রশ্ন আমরা দেখি, সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? সোনার তরী কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কাব্যগ্রন্থটি 1894 সালে প্রকাশিত হয়। নেক্সট, সোনার তরী কবিতায় উল্লিখিত মাঝি কিসের প্রতীক? সোনার তরী কবিতায় উল্লিখিত মাঝি মহাকালের প্রতীক। নেক্সট 3 নম্বর প্রশ্ন, যেতে নাহি দিব কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মূল কবিতাটিতে কয়টি পংক্তি রয়েছে? যেতে নাহি দিব কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত। আর দ্বিতীয় অংশ হচ্ছে, মূল কবিতাটিতে 176টি পংক্তি রয়েছে। এবার নেক্সট 4 নম্বর প্রশ্ন, যেতে নাহি দিব কবিতায় শিশুকন্যাটির বয়স কত? যেতে নাহি দিব কবিতায় শিশুকন্যাটির বয়স 4 বছর। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতএব তোমরা ভালো করে তৈরি করে নিও। কুলে একা বসে আছি নাহি ভরসা পংক্তিটি কোন কবিতার অন্তর্গত? এখানে কুলে শব্দটি কিসের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে? তা কুলে একা বসে আছি নাহি ভরসা পংক্তিটি সোনার তরী কবিতার অন্তর্গত। আর দ্বিতীয় অংশ হচ্ছে, এখানে কুলে শব্দটি ইহজগৎ। তাহলে আমরা কি বলছি? কুলে শব্দটি ইহজগতের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। সোনার তরী কবিতায় কুল বলতে ইহজগৎ এবং পরপার বলতে মৃত্যুর পরবর্তী জীবনকে বোঝানো হয়েছে। এবার আমরা নেক্সট প্রশ্ন 6 নম্বর দেখি, সোনার তরী কবিতায় রূপকার্থে কার দুঃখ প্রকাশিত হয়েছে? এই কবিতায় কবির কি মিশে রয়েছে? তাহলে প্রথম অংশ হচ্ছে, সোনার তরী কবিতায় রূপকার্থে কবির দুঃখ প্রকাশিত হয়েছে। আর দ্বিতীয় অংশ হচ্ছে, এই কবিতায় কবির জীবন দর্শন মিশে রয়েছে। এবার 7 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এই কবিতার পূর্ণ পর্ব কত মাত্রার? তা সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর দ্বিতীয় অংশ হচ্ছে, সোনার তরী কবিতার পূর্ণ পর্ব 8 মাত্রার। এবার 8 নম্বর প্রশ্ন, নিরুদ্দেশ যাত্রা কবিতাটি কোন ছন্দে রচিত? নিরুদ্দেশ যাত্রা কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। নেক্সট, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে কোন কবিতায় কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? তা ওগো তুমি কোথা যাও কোন বিদেশে সোনার তরী কবিতায় সোনার তরীর মাঝিকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, যেতে নাহি দিব কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? কবিতাটি কত সালে রচিত হয়েছিল? তার প্রথম অংশ হচ্ছে, যেতে নাহি দিব কবিতায় হেমন্ত ঋতুর কথা বলা হয়েছে। আর দ্বিতীয় অংশ হচ্ছে, কবিতাটি 1299 সালের 14 কার্তিক রচিত হয়েছিল। এবার 11 নম্বর, বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই কবিতায় উল্লেখ আছে এমন 3টি পাখির নাম লেখো। বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। আর দ্বিতীয় অংশ হচ্ছে, এই কবিতায় উল্লেখ আছে এমন 3টি পাখির নাম শ্যামা পাখি, দোয়েল পাখি এবং খঞ্জনা পাখি। নেক্সট, সোনার তরী কবিতায় কখানি ক্ষেত ছিল? ধান ক্ষেতটির আকৃতি কিসের মতো ছিল?
সোনার তরী কবিতায় একখানি ক্ষেত ছিল। আর দ্বিতীয় অংশ হচ্ছে ধান ক্ষেতের আকৃতি ছিল ছোট দ্বীপের মতো। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা আছে? এই কবিতায় ভরা নদীর স্রোত দেখতে কেমন? সোনার তরী কবিতায় বর্ষা ঋতুর কথা আছে। এই কবিতায় ভরা নদীর স্রোত দেখতে খুরের মতো ধারালো। দ্বিতীয় অংশ ছিল এই কবিতায় নদীর স্রোত দেখতে কেমন, ভরা নদীর স্রোত দেখতে কেমন? ভরা নদীর স্রোত দেখতে খুরের মতো ধারালো। নেক্সট 14 নম্বর, রবীন্দ্রনাথের দুই পাখি কবিতাটি কত সালে রচিত হয়? রবীন্দ্রনাথের দুই পাখি কবিতাটি 1299 বঙ্গাব্দে রচিত হয়। নেক্সট, দুই পাখি কবিতার বিষয়বস্তু কি? দুই পাখি কবিতার বিষয়বস্তু হলো বনের পাখি ও খাঁচার পাখির কথোপকথন। এবার 16 নম্বর, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? এখানে বিদেশ বলতে কি বোঝানো হয়েছে? ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে বিদেশ বলতে অপরিচিত স্থানের কথা বোঝানো হয়েছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? সোনার তরী কবিতায় সোনার ধান আসলে মানুষের সৃষ্টিকর্ম। রূপক কবিতা সোনার তরীতে সোনার ধানকে কবি শিল্প স্রষ্টার সৃষ্টিকর্মের সাথে তুলনা করেছেন। নেক্সট, যেতে নাহি দিব কবিতার ইংরেজি অনুবাদটিতে কয়টি পংক্তি আছে? যেতে নাহি দিব কবিতার ইংরেজি অনুবাদটিতে 16টি পংক্তি আছে। নেক্সট, সোনার তরী কবিতায় কবি তাঁর সোনার ফসল কোথায় তুলে দিয়েছেন? এই কবিতায় কবির আক্ষেপ কোন পদ্ধতিতে প্রকাশ পেয়েছে? তাহলে প্রথম অংশ হচ্ছে সোনার তরী কবিতায় কবি তাঁর সোনার ফসল সোনার তরীতে তুলে দিয়েছেন। আর দ্বিতীয় অংশ উত্তর হচ্ছে এই কবিতায় কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে এইভাবে যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এবার 20 নম্বর প্রশ্ন আমরা দেখি, বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় উল্লেখ আছে এমন অন্তত 3টি গাছের নাম লেখো। বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় এমন 3টি গাছের নাম জাম গাছ, বট গাছ এবং কাঁঠাল গাছ। নেক্সট, কত খ্রিস্টাব্দে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। নেক্সট, বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় কবি পৃথিবীর রূপ দেখতে আগ্রহী নন কেন? কবি বাংলার অপরূপ মর্মস্পর্শী এবং তৃপ্তিদায়ক নিসর্গ জগৎ থেকে তাঁর রূপ তৃষ্ণা মিটিয়ে নিয়েছেন, তাই তিনি পৃথিবীর রূপ দেখতে আগ্রহী নন। এবার নেক্সট হচ্ছে সোনার তরী কবিতায় কৃষক কোন মাসে ধান কেটেছিলেন? এই কবিতায় শ্রাবণ গগন ঘিরে কি ঘুরে ফেরে? তাহলে প্রথম অংশ হচ্ছে সোনার তরী কবিতায় কৃষক শ্রাবণ মাসে ধান কেটেছিলেন। আর দ্বিতীয় অংশ হচ্ছে এই কবিতায় শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফেরে। নেক্সট 24 নম্বর, বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় কবি দোয়েল পাখিকে কোথায় বসে থাকতে দেখেছিলেন? তখন সময় কি ছিল? বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় কবি দোয়েল পাখিকে ডুমুর গাছের বড় পাতাটির নিচে বসে থাকতে দেখেছিলেন। তখন সময় ছিল অন্ধকারাচ্ছন্ন অর্থাৎ রাত্রি। নেক্সট, এবার আকেটি খণ্ড থেকে একটা প্রশ্ন দিয়েছি। চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যানে ব্যাধ সম্প্রদায়ের জীবিকা অর্জন সম্পর্কে সংক্ষেপে ব্যক্ত করো। ব্যাধরা পশু শিকার ও পশুজাত দ্রব্যাদি বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। পুরুষেরা পশু শিকার করত এবং নারীরা তা হাটে বিক্রয় করত। শিকার না পেলে তাদের অনাহারে দিন কাটত। নেক্সট,
কবি মুকুন্দরামের বংশ পরিচয়ের উল্লেখ করো। কবি মুকুন্দরামের পিতামহ ছিলেন জগন্নাথ মিশ্র, পিতা হৃদয় মিশ্র, জ্যেষ্ঠ সহোদর কবিচন্দ্র। মুকুন্দরামের পুত্র ছিলেন শিবরাম ও কন্যা যশোদা। তার পুত্রবধূর নাম ছিল চিত্রলেখা এবং জামাতার নাম ছিল মহেশ। নেক্সট, কালকেতুর উপাখ্যান ও ধনপতি শ্রীমন্তের উপাখ্যান কি নামে পরিচিত? কালকেতুর উপাখ্যান আখেটিক খণ্ড এবং ধনপতি শ্রীমন্তের উপাখ্যান বণিক খণ্ড নামে পরিচিত। নেক্সট, আবার আসিব ফিরে কবিতাটি কোন জাতীয় কবিতা? এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আবার আসিব ফিরে কবিতাটি সনেট বা চতুর্দশপদী কবিতা। এই কবিতাটি দ্বিতীয় অংশ হচ্ছে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে? এই কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, আবার আসিব ফিরে কবিতায় কবি কোথায় ফিরে আসতে চান? আর দ্বিতীয় অংশ হচ্ছে তিনি কোন কোন রূপে ফিরে আসতে চেয়েছেন। তাহলে প্রথম অংশ হচ্ছে আবার আসিব ফিরে কবিতায় কবি জীবনানন্দ দাশ এই বাংলায় ধানসিঁড়িটির তীরে ফিরে আসতে চান। আর দ্বিতীয় অংশ হচ্ছে কবি আগামী জন্মে শালিক, শঙ্খচিল, হাঁস ইত্যাদি রূপে ফিরে আসতে চেয়েছেন। এবার তোমাদের লাস্ট প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতায় কবির ফিরে আসার আকাঙ্ক্ষা কেন? বাংলার মাটির সঙ্গে কবির চেতনা এমন গভীরভাবে অন্বিত যে মৃত্যুর মাধ্যমে বাংলা থেকে বিচ্ছেদ তিনি সহ্য করতে পারেন না। তাই তাঁর অন্তরে সুতীব্র বাসনা জাগ্রত হয়েছে। তাহলে স্টুডেন্ট, যে প্রশ্ন উত্তরগুলো করে দিলাম প্রত্যেকটাই ভালো ভালো প্রশ্ন, অতএব এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।